আমি কালকেই বাসা ছেড়ে দিব। সাকিবের কথায় অবাক হয়ে আজিজ চৌধুরী সাকিবের দিকে তাকায়। অবাক হবারই কথা, কত অনুরোধ করার পর আজিজ চৌধুরী সাকিবকে বাসা ভাড়া দিয়েছে। নয়তো এমন ব্যাচেলার ছেলেকে কেই বা বাসা ভাড়া দিবে। একটু থেমে সাকিব আবার বলল, পুরো মাসের ভাড়া দিয়ে দিব। এখন তো মাসের অর্ধেক। আজিজ চৌধুরী বলল, তা তুমি এত অনুরোধ করে বাসা ভাড়া নিলে, এখন আবার বাসা ছেড়ে দিতে চাচ্ছ? সাকিব বললাম, আসলে আমার একটু প্রবলেম হচ্ছে এখানে। আজিজ চৌধুরী বলল, তোমার প্রবলেম সলভ করার জন্য আমি তো আছি। এখানে তোমার কিসের প্রবলেম হচ্ছে সেটা তুমি আমায় বলবে না? পর্দার আড়ালে দুইটা কৌতূহলী চোখ দেখা যাচ্ছে, যে নিজেকে আড়াল দেখে আজিজ চৌধুরী আর সাকিবের কথা শুনছে। সাকিব আর চোখে দেখে বুঝলো রূপা ছাড়া আর কেই বা হতে পারে। সাকিবকে নিরুত্তর দেখে আজিজ চৌধুরী আবার বলল, কি প্রবলেম তোমার বলো? রূপার কারণে কোনো সমস্যা হচ্ছে? ও কি তোমার কোনো রকম ডিস্টার্ব করছে? হ্যাঁ বলতে গিয়েও থেমে যায় সাকিব। রূপা যতই যা করুক, রূপার প্রতি আলাদা টান কাজ করে সাকিবের। মেয়েটা অবুঝ প্রকৃতির, ওর ঘাড়ে দোষ না দেওয়াই ভালো। ইতস্তত বোধ করছে সাকিব। হাতের ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে ভাত নিয়ে বলল, আঙ্কেল আমার বেরোতে হবে এখন, আসছি, পরে কথা বলবো আপনার সাথে। আজিজ চৌধুরী ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লো সাকিব। লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। একদম বেয়াক্কেল হয়ে গেল জানো। কেন বাসা ছাড়বে তার উপযুক্ত কারণ দাঁড় করিয়ে আজিজ চৌধুরীর কাছে যাওয়া উচিত ছিল। এভাবে হুট করে গেল। রূপা দই দিতে গিয়েও বিবেকে বাধা দিল। মেয়েটা একটু অদ্ভুত টাইপের, কেমন সহজ সরল, মায়া মায়া চেহারা। ভেবে চিনতে একটা অজুহাত বের করে না হয় বাসা ছাড়ার কথা বলবে। কাঁধের উপর কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকায় সাকিব। চাপা কণ্ঠে বলল, রূপা। রূপা চোখগুলো ভেজা, কাঁদছে মেয়েটা। কেন কাঁদছে বুঝতে পারছে না সাকিব। কি হয়েছে, এখানে আসছো কেন? আচমকা সাকিবকে জড়িয়ে ধরে রূপা। রূপা বলল, আপনি এখান থেকে যাবেন না প্লিজ। বাবা মা তাহলে আমার দই দিবে। আজিজ চৌধুরী আমায় এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। কারেন্ট শক খাওয়ার মতো কেঁপে উঠতে সাকিব। এভাবে কাউকে জড়িয়ে ধরা যায় জানা ছিল না সাকিবের। নিজেকে সামলিয়ে বলল, আরে এভাবে জড়িয়ে ধরছো কেন? ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেললে বাজে ভাববে। রূপা কান্না ভেজা কণ্ঠে বলল, ছাড়বো না, আগে বলেন যাবেন না। আমি আপনার শার্ট প্যান্ট ফেরত দিয়ে দিব। রূপার স্পর্শে অদ্ভুত শিহরণ অনুভব করছে সাকিব। মেয়েটার মাঝে সংকোচ বোধ নেই। থাকলে কি এভাবে কাউকে জড়িয়ে ধরে? আমি বললাম, না যাবো না, ছাড়ো এবার। সাকিবকে ছেড়ে দেয় রূপা। চোখগুলো লাল হয়ে আছে। সাকিব একটা চেয়ার টেনে বলল, বসো এখানে। রূপা একবার সাকিবের দিকে তাকিয়ে বাধ্য মেয়ের মতো বসলো। সাকিব বলল, এখানে বসতে হলে কান্না থামাতে হবে। চোখের জল মুছতে মুছতে রূপা বলল, আপনি যদি বাবার কাছে আমার নাম বলতেন তাহলে আম্মুকে কথা শোনাতো খুব। তারপরেও বুঝে গেছে হয়তো আমি আপনার ডিস্টার্ব করছি, তাই আপনি চলে যেতে চাচ্ছেন। সাকিব বলল, সেজন্যই বলিনি। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক। সাকিব বলল, তো কিভাবে মেরেছো? রূপা বলল, জানি না। সাকিব একটু চুপ থেকে বলল, আচ্ছা তুমি তোমার বাবা মায়ের কাছে থাকো না কেন? রূপা বলল, তো আমি কার কাছে থাকি? সাকিব বলল, আজব, ছায়লা আন্টি তো তোমার খালা। আই মিন তুমি তোমার খালার কাছে থাকো কেন? রূপা বলল, না না, উনি আমার মা। আরেকটা ডাইনি মহিলা আছে, সে বলে আমি নাকি তার মেয়ে, কিন্তু আমার মনে হয় আমি ছায়লা আম্মুর মেয়ে। ফিক করে হেসে দেয় সাকিব। ছায়লা আম্মুর মেয়ে? কি আজব কথা। তোমার আম্মুকে সেটা তুমি বলতে পারো না? একজন বললেই হলো নাকি? রূপা বলল, হ্যাঁ পারি তো বলতে। আপনার ছায়লা আন্টি আমার আম্মু। দূর, হিসাব মিলাতে পারছে না সাকিব। এই মেয়ের মেন্টালি প্রবলেম আছে। তুমি যদি আমার আর কোনো রকম ডিস্টার্ব করো আমি কিন্তু চলে যাব। এটা তোমার লাস্ট চান্স। মাথা ঝাঁকিয়ে রূপা বলল, আচ্ছা। দুপুরে রোদের ভিতরে পায়ে হেঁটে ভার্সিটি থেকে ফিরছে সাকিব। বেশ তাড়াতাড়ি হাঁটছে। রোদে মাথা ঝিমঝিম করছে। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সাকিব। বাবা মা খুব কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে। অবশ্য এখন টিউশনির টাকায় চলে যায় সাকিবের। তবুও সবসময় হিসেবে থাকে কিভাবে টাকা বাঁচানো যায়। ভার্সিটি থেকে পায়ে হেঁটে বাসায় আসলে 30 টাকা বেঁচে যায়। জীবনে সাকসেস হতে হলে এই একটু কষ্ট তো করতেই হয়। 3 বোন, এক ভাইয়ের মাঝে সাকিবই বড়। বোন 3জন, সাকিবের ছোট। টান পড়ানোর সংসারে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খেয়ে যায় সাকিবের বাবা। ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাকিব। দুপুর বেলা রাস্তা পুরো ফাঁকা। এলোমেলো পায়ে তাড়াতাড়ি হেঁটে চলে আসলো বাসায়। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিল। আজকে রাতে ইচ্ছা করছে না মোটেও। কলেজ লাইফ থেকে ম্যাচে থাকতো সাকিব। মাঝে মাঝে বুয়ার অনুপস্থিতিতে রান্না করতে করতে এখন পাক্কা রাঁধুনি হয়ে গেছে। যদিও রাঁধুনি শব্দটা শুধু মেয়েদের সাথেই যায়। রান্নার উদ্দেশ্যে শোয়া থেকে উঠে ক্লান্তির জন্য আর রাত ইচ্ছা হলো না। আবার শুয়ে পড়ল। কলিং বেলের শব্দে ঘুমানো আর হলো কোথায়। খুব বেশি বিরক্ত নিয়ে দরজা খুললো সাকিব। দরজার সামনে দাঁড়িয়ে আছে রূপা। হাতে এক প্লেট পোলাও আর মাংস। রূপার দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালো সাকিব। মুচকে এসে রূপা বলল, আপনার জন্য এনেছি। সাকিব বলল, শায়লা আন্টি পাঠিয়েছেন? কোনো উত্তর দেয় না রূপা। রুমে ঢুকে টেবিলের কাছে প্লেটটা রেখে বলল, নেন নেন, খেয়ে উদ্ধার করেন আমায়। অবাক হয়ে তাকিয়ে আছে সাকিব। এখন
এখন একদম স্বাভাবিক মনে হচ্ছে রূপাকে। কালো রঙের একটা থ্রি পিস পরা রূপা, চুলগুলো বেনি কাটা, হাঁটু ছোঁয়াছে, ঠোঁটের নিচে তিলটা স্পষ্ট আছে, বেশি পরিপাটি মনে হচ্ছে। মনে মনে খুশি হয়েছে সাকিব, রান্না করতে ইচ্ছা করছিল না। এমন সময় যদি কেউ খাবার পাঠায় অদ্ভুত ধরনের ভালো লাগে। সাকিব রূপার দিকে তাকিয়ে বলল, আমার শার্ট প্যান্ট নিতে আসনি তো আবার খাবার দেওয়ার বাহানায়? হেসে দেয় রূপা আর বলল, না না, শার্ট প্যান্ট তো ছাদ থেকেই নেওয়া যায়, তার জন্য কি রুমে আসার প্রয়োজন আছে? সাকিব একটু ভেবে বলল, তাই তো। রূপা বলল, সেই দিনের প্যান্টটা দিয়ে দিব, আলখাল্লার মতো ঢিলা হয়, শার্টটা রেখে দিব। বলে সাকিবের দিকে উত্তরের আশায় তাকায় রূপা। সাকিব মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। হঠাৎ মুখ গম্ভীর করে রূপা বলল, সেদিন আপনার গায়ে গ্লাস মেরেছিলাম, সেই জন্য আম্মু আমায় থাপ্পড় দিয়েছে। ভালোই করেছে তাই না? ভুল করলে তো সবাই মারবে। রূপার কথাগুলো কেমন যেন বাচ্চা টাইপের লাগছে সাকিবের কাছে, এখন যেন একদম ইনোসেন্ট রূপ। বেশ মজা পাচ্ছে সাকিব, বলে উঠলো, হ্যাঁ মারবেই তো। রূপা বলল, সে কি, আপনি খাচ্ছেন না কেন? সাকিব খাবার মুখে নিল। রূপা একটা চেয়ার টেনে সাকিবের কাছে বসলো। রূপা বলল, আম্মুর হাতে রান্না খুব মজা তাই না? খাবার মুখে দিতে দিতে সাকিব বলল, অসাধারণ। রূপা বলল, আপনি একাই খাবেন? খাবার মুখে দিতে গিয়েও থেমে যায় সাকিব, এসে বলে, তুমি খেয়ে আসোনি? রূপা বলল, আরে বাবা, আমি কখন খেলাম? আমি তো আমার খাবার আপনার জন্য নিয়ে আসলাম। ভেবাচাকা খেয়ে যায় সাকিব, লজ্জাও পেয়েছে বেশ। সাকিব বলল, তোমার খাবার তুমি আমার জন্য এনেছো কেন? আমি তো ভাবছি শায়লা আন্টি পাঠিয়েছেন, এখন তো আমি ভাত মাংস মেখে ফেলেছি, তুমি কি খাবে? রূপা বলল, না না, আপনি খান, কিন্তু আমি আপনার সামনে বসে আছি, আমি একটু সাদা উচিত ছিল তাই না? অস্থিরকর অবস্থায় পড়ে যায় সাকিব, ইচ্ছে করছে আধ খাওয়া ভাত আর মাংস ফেরত দিয়ে দিতে। সাকিব বলল, আমি তোমায় সাধবো কিভাবে? ভাত তো এক প্লেটেই এনেছো। আচ্ছা, তুমি আমার জন্য ভাত আনতে গেলে কেন? আজব। রূপা হেসে বলল, আপনার সাথে ভাব জমাতে। না না, ভাত ফেরত নিব না, আপনি খেয়ে নিন। এখন আর ভাত গলা দিয়ে নামছে না সাকিবের। রূপা মিটমিট করে হাসছে। রূপা বলল, লজ্জা পেয়েছেন বুঝি? কথা বলছে না সাকিব, কিছুক্ষণ চুপ থেকে গভীর গলায় বলে, তোমার মাথায় কি প্রবলেম আছে? তোমার খাবার তুমি আমার জন্য এনেছো কেন? রূপা বলল, বললাম তো ভাব জমাতে। একা একা বিড়বিড় করে বকছে সাকিব। রূপা চেয়ার টেনে সাকিবের একটু কাছে গিয়ে বসলো। রূপা বলল, একা খেতে লজ্জা পাচ্ছেন এখন? আচ্ছা আচ্ছা, আপনিও খান, আমায়ও দেন। সাকিব বলল, তোমার খাবার তুমি পুরোটা নিয়ে যাও। রূপা হা করে বলল, দেন, খাইয়ে দেন। সংকোচে আবেদন। রীতিমতো অবাক হয়ে যায় সাকিব, এভাবে অপরিচিত একজন মানুষের সাথে এমন বিয়ে কিভাবে করা যায় ভেবে পায় না সাকিব। না, রূপার এসব পাগলামি কোনো চা পাওয়া খুঁজে লাভ নেই, বড্ড বাচ্চা টাইপের মেয়েটা, খামখায়ালির বশত করছে এইসব। সাকিবকে নিরুত্তর দেখে রূপা আবার বলল, কি হলো, দিচ্ছেন না কেন? সাকিব বলল, তুমি বাসায় যেয়ে খেয়ে নিও। চোখ লাল করে রূপা বলে, কেউ যদি আমার কথা না শোনে তাহলে আমার মাথা ব্যথা করে, কাঁদতে ইচ্ছা হয়। আপনি কি চান আমি পাগলামি করি? সাকিব বলল, কি ধরনের ব্ল্যাকমেল এগুলো? সাকিব এবার রেগে গিয়ে বলল, তোমার খাবার তুমি নিয়ে যাও, দেন বাসায় গিয়ে পাগলামি করো। বুক গম্ভীর করে ফেলে রূপা, চোখ চলচল করছে, আর একটু হলেই কেঁদে দিবে। রূপা বলল, আমার মুখে কি ময়লা আছে? খাইয়ে দিলে কি পাপ হবে? সাকিব বলল, দেখো রূপা, তুমি বাচ্চা মেয়ে, তুমি এইসব বুঝবে না। আমার রুমে তোমায় কেউ দেখলে বাজে বলবে, প্লিজ তুমি যাও। চেঁচিয়ে ওঠে রূপা, যাবো না আমি। চেয়ার ধরে শক্ত করে বসে, কেউ যেন রুম থেকে বের করতে না পারে। সাকিব বলল, রূপা, তুমি ভালো ব্রেনের ডাক্তার দেখাও। রূপা বলল, ব্রেন কি? কথা বলে না সাকিব, এলিয়েন মনে হচ্ছে রূপাকে। রূপা বলল, আপনি যদি আমায় খাইয়ে না দেন তাহলে আমি কাঁদবো, চিৎকার করব। মেজাজ খারাপ হচ্ছে সাকিবের। সাকিব বলল, এই পাগল পেয়েছো তুমি আমায়? বের হও আমার রুম থেকে। সাকিব রূপার হাত ধরে বের করে দিতে চাইলে চেয়ারের হাতল ধরে আরো শক্ত করে বসে থাকে রূপা। এমন পাগলামি মানুষ করে? ফুপিয়ে কেঁদে দেয় রূপা, বাচ্চাদের মতো ঠোঁট বাঁকা করে কাঁদছে। সাকিব মহা বিপদে পড়েছে জানো, এমন বিপদে আল্লাহ যেন কাউকে না ফেলে। সাকিব চরম বিরক্ত নিয়ে বলল, হা করো, খাইয়ে দিচ্ছি। চোখের পানি মুছে রূপা হেসে বলল, এভাবে বললে খাবো না, মিষ্টি করে বলেন। সাকিব রাগ চেপে বলল, রূপা শয়তান বেডি, খেয়ে উদ্ধার করো আমায়। উচ্চস্বরে হেসে দেয় রূপা, আস্তে আস্তে বলে, বেডি কি? সাকিব কোনো কথা বলে না। প্লেটে বাদবাকি পোলাও রূপাকে খাইয়ে দিয়ে প্লেটটা রূপার হাতে ধরিয়ে দিয়ে বলল, আর কখনো আমার রুমের ধারে কাছে আসবে না। বেঞ্চি কেটে রূপা বলল, সে পরে দেখা যাবে। ইস, ভাব জমাতে আসছে উনি, পদের হাড্ডি। রূপার বিষয়টা একটু একটু ভাবাচ্ছে সাকিবকে। রূপা এমন অদ্ভুত কেন? রূপাকে রুম থেকে বের করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সাকিব। রূপার বিষয়টা সাকিবকে ভাবাচ্ছে খুব। মেয়েটার সাথে যতই খারাপ বিহেভ করুক কখনো রাগ করবে না, নাকি রাগ অভিমানও বোঝে না রূপা, কি জানি। হাতে প্লেট নিয়ে বাসায় ঢুকতেই সায়লা বেগম বলল, ভাত নিয়ে তুমি কোথায় গিয়েছিলে রূপা? সামনে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো রূপা, হাসি মাখা মুখে বলল, আরে ওই বাসায় একটা ভাবলা ক্লান্ত আছে না, যার মাথা ফাটিয়ে দিয়েছিলাম। এই পর্যন্ত বলে আবার উচ্চ শব্দে হেসে ওঠে রূপা। রূপার কারণ ছাড়া হাসিতে বেশ বিরক্ত হয় সায়লা বেগম। রাগী গলায় বলল, আবার কি করেছো তুমি সাকিবের সাথে?
উত্তর না দিয়ে সোফার উপর দুই পা তুলে দারুণ ভঙ্গি নিয়ে বসলো রূপা। রূপা বলল, আরে কি আর করব, ওনার সাথে ভাব জমাতে ওনার বাসায় গিয়েছিলাম খাবার নিয়ে, কিন্তু আম্মু উনি একদম সুবিধার না। বুড়ো কুসকে শায়লা বেগম বলল, সুবিধার না মানে? আবার হেসে ওঠে রূপা। রূপা বলল, উনার রুমে একটু গিয়েছিলাম, তা বলে মানুষ দেখলে বাজে বলবে, আর কখনো আমার রুমে আসবে না, ব্লা ব্লা ব্লা। শায়লা বেগম বলল, সাকিব সুবিধার বলে এইসব বলেছে, এইসব কথার মানে তুমি বুঝবে না। একটু থেমে গম্ভীর হয়ে যায় শায়লা বেগম বলল, রূপা তুমি কিন্তু আমার কথা শুনছো না, আর আমার কথা না শুনলে আমি কিন্তু তোমার বাবা মায়ের কাছে তোমায় দিয়ে আসবো, তখন আর এমন করতে পারবে না। মা বাবার কথা শুনে মুখ ফ্যাকাশে হয়ে যায় রূপার। রূপা বলল, কতদিন না বলছি ওনারা আমার মা বাবা হয় না, আমায় তো তুমি মানো না, ওনারা আমার মারে, ওনারা আমার মা বাবা হয় কিভাবে? রুম থেকে ডাক দেয় আদিত চৌধুরী। আদিত চৌধুরীর ডাকে সাড়া দিয়ে দ্রুত পায়ে রুমে চলে যায় শায়লা। আদিত চৌধুরী বলল, আমার এখানে একটা বই রেখেছি, বইটা কোথায়? শায়লা বেগম বলল, আমি কিভাবে বলবো তোমার বইয়ের কথা, আমি কি বই পড়ি? আজিজ চৌধুরী বলল, পড়ো না সেজন্য কি তুমি বইটা অন্য জায়গায় রাখতে পারো না? ক্ষিপ্ত কণ্ঠে শায়লা বেগম বলল, না পারি না, সারাক্ষণ বই আর বই, বাসায় যতক্ষণ থাকো বই নিয়ে বসে থাকো। বিড়বিড় করতে থাকে শায়লা বেগম। বাসায় এসে যে দুই দণ্ড কথা বলবে তা না, সারাটাক্ষণ বই পড়বে, বাড়িটা পুরো লাইব্রেরি বানিয়ে ফেলেছে। আজিজ চৌধুরী হেসে বলল, এখন কি আর প্রেম ভালোবাসার বয়স আছে যে বাসায় এসে তোমার সাথে প্রেম করে টাইম পাস করব? মেজাজ খারাপ হয়ে যায় শায়লা বেগমের, চোখ লাল করে তাকায়। আজিজ চৌধুরী আবার বলে, আরে ভুল কি বলেছি, এভাবে চোখ লাল করে তাকাও কেন? শায়লা বেগম কোনো উত্তর দেয় না, বইটা খুঁজে পেয়ে ছুঁড়ে মারে আজিজ চৌধুরীর দিকে। হাত দিয়ে আচমকা বইটা ধরে ফেলে আজিজ চৌধুরী। আজিজ চৌধুরী বলল, এত ভারী বইটা যদি আমার মাথার উপর পড়তো তাহলে কি আমি বাঁচতাম? শায়লা বেগম বলল, যে বই গুছিয়ে রাখতে পারে না তার বই না পড়াই ভালো। আজিজ চৌধুরী বলল, আহা শায়লা, তুমি একজন সাইকিয়াট্রিস্ট, তোমার মাথায় যদি এত গরম থাকে রোগীদের অবস্থা কি হবে? শায়লা বেগম বলল, এইসব নিয়ে তোমার ভাবতে হবে না। এই বলে রুম থেকে বেরিয়ে যায় শায়লা বেগম। রূপা রুমে গিয়ে দেখে শুয়ে আছে রূপা, জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। যদিও চারপাশে বড় বড় বিল্ডিং গুলোর জন্য আকাশ দেখার তো নেই। শায়লা বেগমকে দেখেই উঠে বসে রূপা। মুচকে এসে শায়লা বেগম রূপার পাশে বসলো। শায়লা বেগম বলল, আগের মতোই মাথায় পেন হয় রূপা তোমার? মাথা ঝাঁকিয়ে রূপা বলে, না আগের থেকে কম। শায়লা বেগম বলল, ওই যে তোমার হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, নিজের শরীরে নিজে আঘাত করো, ভাঙচুর করো, কান্না করো, এখন কি এরকম হয়? রূপা একটু ভেবে বলল, না 2 দিন এরকম হয়নি। স্বস্তির নিঃশ্বাস ফেলে শায়লা বেগম, কিছুটা হলেও তাহলে সাকসেস উনি। মনের ভিতরে একটাই চিন্তা, রূপার মাকে দেওয়া কথা রাখতে পারবে তো? শায়লা বেগম ফোনের গ্যালারি থেকে একটা ছবি বের করে রূপাকে দেখালো। সাদা আরপন পরে বাইকের উপর বসে আছে রূপা। শায়লা বেগমের হাত থেকে ফোনটা নিয়ে ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রূপা। রূপা বলল, এটা আমি? শায়লা বেগম বলল, তোমার বাবা মা যদি এখানে তোমায় দেখতে আসে তাহলে কি পাগলামি করবে? চোখ মুখ কুঁচকে ফেলে রূপা, যেন শায়লা বেগম খুব বিশ্রী কথা বলেছে। রূপা বলল, উফ, ওনাদের আমার সহ্য হয় না, বোঝো না কেন তুমি ব্যাপারটা, ওনারা আমায় কত মেরেছে, বলে কেঁদে দেয় রূপা। শায়লা বেগম বলল, ভালো হয়ে চললে কেউ মারবে না। রূপা শক্ত গলায় বলল, ওনারা যেন এখানে না আসে, ভালো হবে না কিন্তু। হতাশ হয়ে যায় শায়লা বেগম। শায়লা বেগম বলল, ওনারা তোমার বাবা মা, ওনাদের কি তোমায় দেখতে ইচ্ছা করে না? শায়লা বেগমের আরেকটু কাছে ঘেঁষে বসে রূপা বলল, না তুমি আমার আম্মু। শায়লা বেগম রূপাকে সব কথাটা শোনাতে পারলেও এই কথাটা কিছুতেই শোনাতে পারছে না। ভুল কিছু রূপার মা বাবারও আছে, ওনাদের রূপাকে বোঝা উচিত ছিল। এই ব্যাপারে আর কিছু বলে না শায়লা বেগম। শায়লা বেগম বলল, তোমার ঘুমের টাইম হয়ে গেছে, তুমি ঘুমিয়ে যাও, ছাদে যাবে না কিন্তু। আমার কথা না শুনলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। চুপচাপ শুয়ে পড়লো রূপা। অনেকক্ষণ ঘুমের ভান করে শুয়ে রইলো, ঘুম আসছে না, পা টিপে টিপে ছাদে গেল। এই টাইমে ছাদে গেলে সাকিবের দেখা মিলে। ছাদে গিয়ে হতাশ হয়ে গেল রূপা, মনটাও খারাপ হয়ে গেল। সাকিব ছাদে নেই। রূপা সাকিবের দরজার কাছে গিয়ে দেখলো দরজায় তালা ঝোলানো, জানালাও বন্ধ, উনি কি এই বাসা ছেড়ে চলে গেছে? ছাদে গিয়ে দেখলো শুধু একটা শার্ট ঝুকাতে দেওয়া, সাকিব ছাড়া আর কার শার্ট হবে এটা? আজকে আর শার্টটা নেয়নি রূপা, বেলেট দিয়ে শার্টের একটা হাতা কেটে ফেললো। তারপর দ্রুত পায়ে ছাদ থেকে নেমে গেল। রুমে গিয়ে শার্টের হাতাটা নিয়ে আপন মনে হাসছে। মজার তো ব্যাপার, এক হাতা আছে আর এক হাতা নেই। একা একা খিলখিলিয়ে হেসে উঠলো রূপা। সাকিব হয়তো কোথাও গেছে, বাসা ছেড়ে গেলে কি শার্ট রেখে যেত? একটু পর ছাদে চেঁচামেচি শোনা গেল। পাশের বাসায় আন্টি চিল্লাচ্ছে, তার হাজবেন্ডের নতুন শার্টের হাতা পাচ্ছে না। এগুলো কেমন অসভ্যতামি! কান খাড়া করে সবটা শুনছে রূপা, ভয়ে চুপচে গেল, যদি কোনোভাবে জেনে যায়। চুপচাপ ঘুমের ভান করে শুয়ে রইল। চেঁচামেচি শুনে ছাদে গেল শায়লা বেগম। শায়লা বেগমকে ছাদে দেখেই শার্টটা ওনাকে দেখিয়ে বলল, দেখেন খালা, কালকে শার্টটা কিনে এনেছে, ইজি ব্র্যান্ডের 3000 টাকার শার্টটার মূল্য।